আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার, আমি তরুণ ঘোষ। স্বাধীনতার আগে 1947 সালে স্বাধীনতার আগে আমাদের দেশে কতগুলো রাজত্ব ছিল? মোট 565টা। অখণ্ড ভারতবর্ষে 565টা রাজত্ব, রাজারা ছিলেন। তাদের বিভিন্ন পারিষদ ছিলেন, তাদের নানান রকম আত্মীয় স্বজন ছিলেন। ধরুন, ব্যাপারটাকে যদি ছোট করে ধরি, ধরুন জমিদার বাবু, তার খুড়তুতো ভাইয়ের বোনের ছেলে, সে দূরে থেকে কলকাতায় পড়াশোনা করতে এসছে, সে এসে রয়েছে। কেউ হয়তো পাড়ার অপরিচিত লোক, কোনো এক বন্ধুর আত্মীয় বা বন্ধুর ছেলে, দুস্থ ছেলে, সে হয়তো জায়গা পাচ্ছে না, তাকে বাড়িতে রেখে দিল। এরকম প্রচুর লোক থাকতো। ভারতবর্ষ হচ্ছে সেরকম জায়গা। তার বেশ কয়েকটা এরকম দেশ রয়েছে। তার মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা, একটা বড় ছেলে। তারপর হচ্ছে আপনার একটা কি বলে, নেপাল, একটা মেজো ছেলে। মেজোগুলো মাঝে মাঝে বদমাইশি করে। মেজোটা খুব বদমাইশ হয়, যদিও আমি মেজো, তাও মেজোদের খুব দুর্নাম আছে। তো ছোট ছেলে হচ্ছে ভুটান। আর একদম ছেলে, যাকে বলে একদম ছোট ছোট, যেটা 4 নম্বর, সেটা হচ্ছে গিয়ে মালদ্বীপ। এছাড়া তো টুকটাক আছেই দূরত্ব বন্ধুর ছেলে, হ্যান ত্যান, যেমন গ্রিস আছে, সাইপ্রাস আছে, এরকম বন্ধু তো কিরগিজস্তান আছে, যেখানে আমাদের এয়ারবেস আছে। এরকম তো প্রচুর রয়েছে সারা ভারতবর্ষে, প্রচুর এরকম লোকজন রয়েছে। তো এদের মধ্যে সব থেকে বিশ্বস্ত হচ্ছে জিগমে ওয়াংচু। শুধু ভারতবর্ষে বিশ্বস্ত নন, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় যত দেশ আছে, সে ছোট বড় যেই বলুন না কেন, সবার সঙ্গে তার সুন্দর সম্পর্ক। এবং ভারত হচ্ছে তার একজন সন্তানের মতো আগলে রেখে দিয়েছে। এবং এখন জিগমে ওয়াংচুর যে বাবা, তিনিও জওহরলাল নেহেরু খুব বন্ধু ছিলেন, ভীষণ রকম ভালো বন্ধু ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গেও তার মানে মেয়ের মতো সম্পর্ক ছিল। কিন্তু ওই রাজা পাল্টায়, কিন্তু রাজত্ব পাল্টায় না, আর নীতিও পাল্টায় না। ভারতবর্ষের কংগ্রেস গভর্নমেন্ট গেছে, অন্য হাজারটা দল এসছে, ইউপিআই এসছে, এনডিএ এসছে, কিন্তু নীতি কখনো পাল্টায়নি। ভারতবর্ষের নীতি একটাই, আমেরিকার নীতির মতো ভারতবর্ষের নীতির বদল হয় না। যে যেখানে ছিল সহাবস্থানে থাকুক। তো হঠাৎ একে নিয়ে, জিগমে ওয়াংচুকে নিয়ে খুব হুড়োহুড়ি পড়েছে যে জিগমে ওয়াংচু ভোরবেলা কেন ঢাকায় এসে উপস্থিত হলেন। গত 2 বছর আগে J-47 বলে একটা চার্টার্ড বিমান $35 মিলিয়ন দিয়ে ভারত কিনে ভুটানের যে রানী, তাকে উপহার দিয়েছিলেন, যে আপনি ব্যক্তিগত সফরের জন্য আপনারা এটা ব্যবহার করবেন। এর আগে 31শে, আমি আপনাকে পরপর বলে যাচ্ছি, 31শে জুলাই, এই ঘটনার প্রেক্ষাপটটা বলছি। 31শে জুলাই আমরা সিঙ্গাপুরে অন্য একটা চোখ দেখানোর ব্যাপার থাকে। এটাকে একটা চোখ অপারেশন হয়েছিল। এই যে বাঁ দিকের চোখ না ডান দিকের চোখ একটা অপারেশন হয়েছিল। কারণ চোখের ওপরে একটা, শুনেছিলাম একটা নাকি টিউমার টাইপের হয়েছিল, সেই অপারেশনটা সিঙ্গাপুরে হয়েছিল। তো তার একটা মেডিকেল চেক আপ ছিল। তিনি 30শে জুলাই তিনি সিঙ্গাপুরে যান। ডাক্তার দেখানো হয়ে যায়। তারপর সেখানে গিয়ে 3 মক্কেল উপস্থিত হন।
নিশ্চয়ই কথাবার্তা বলা ছিল। কে কে যান? এক হচ্ছে অজিত দোভাল যান ভারত থেকে, রাশিয়া থেকে যান ল্যাভরভ লাভরভ যিনি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার, এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। আর সঙ্গে আমাদের লেজুর ছিলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ওখানে একটা গোপন বৈঠক হয় তাদের। বৈঠকটা এইটা নিয়ে যে ভারত, চীন এবং রাশিয়া তিনজনেরই প্রচুর বিনিয়োগ রয়েছে। এই তিনটে যদি টোটাল করা যায় তাহলে দেখা যাবে প্রায় 10-11 বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ রয়েছে বাংলাদেশকে জুড়ে। এর মধ্যে জাপান আছে, কিন্তু জাপান সেদিনকে থাকেনি, ওই মিটিংয়ে ছিল না। জাপানেরও বিনিয়োগ আছে এখানে। তো সব নিয়ে ওই 10-11 বিলিয়ন ডলার মতো ওখানে ফেসে আছে। তো এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে ওই প্রত্যেকের ওই বিনিয়োগটা প্রায় জলে যাওয়ার মতো অবস্থা। আর টাকা দেখুন এমন একটা বস্তু না, কেউ কাউকে 10 টাকাও ছাড়ে না। আর চীনের মতো দেশ তো ছাড়বেই না। ভারত হয়তো ছেড়ে দেবে, রাশিয়া হয়তো ছেড়ে দেবে, কিন্তু চীন ছাড়বে না। চীন তার প্রত্যেকটা পয়সা কিন্তু সুদে আসলে তুলে নেবে। এবার এই যে প্যাকটা হয়েছে, এই প্যাকটা এখন তো কাউকে তো একটা মেসেজিং করতে হবে। মেসেজিংটা করতে গিয়ে দেখেন, আমি যখনই রেকর্ড করতে বসবো তখনই এদের ফোন আসবে। এই মেসেজিংটা করতে কাউকে তো লাগবে, খুব ট্রাস্টেড। তাই ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গেছিল সব। ওখানে বসে কথাবার্তা বলা হয়েছে। ওয়াংচুককে তো যে ডাক্তার বলেছে যে আপনি আগে বিশ্রাম নেবেন, চোখে ব্যান্ডেজ করা আছে, আপনি বিশ্রাম নেবেন। ওয়াশ টোয়াশ করে দিয়েছি, সুতো টুতো কেটে দিয়েছি, আপনি বিশ্রাম নিন, এবং আমাদের যে চিকিৎসক আছে তা আপনার সঙ্গে যাচ্ছে, তারা আপনার শুশ্রূষা করবে 15 দিন ধরে। তিনি ওখান থেকে আবার থিম্পু ফিরে আসেন। এর মধ্যে ঠিক হয় একটা দিন, যখন তার চোখ টোক সেরে যায়, ঠিক হয়ে যায়, তো ওই প্লেনটা নিয়ে তিনি গৌহাটি আসেন। গৌহাটি থেকে একটি বিমান ধরে আজকে ভোরবেলাতে তিনি সোজা রওনা হয়ে যান একেবারে ঢাকা। ওই প্লেনটা নিয়ে কিন্তু যেতে পারতেন, কিন্তু প্লেনটা যদি মানে প্রাইভেট জেট যদি আইডেন্টিফাই হয়ে যায়, ওই জন্য উনি একটা রাজা হলেও উনি একটা সাধারণ বিমানে একটা ঢাকায় পৌঁছান, যাত্রীবাহী বিমানে। সেটা 8-10টা যাত্রী ছিল না, কিন্তু একটা যাত্রীবাহী বিমান ছিল। তো যাত্রীবাহী বিমান তো ঢাকায় যেতেই পারে, অত তো ট্রান্সপন্ডার অফ করার দরকার নেই। ওটা গিয়ে উনি নামেন, এবং তার আগে খবর দেওয়া ছিল বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকারের আপনার একে 18 ঘন্টা উড়িয়ে আনা হলো খলিলুর রহমানকে, এবং সঙ্গে রাষ্ট্রপতি ফখরুল সাহেব। ভোরবেলা ধুতির কাছা আটকাতে ধুতি প্যান্ট পরেন উনি, ধুতি পরেন না, তো প্যান্টের চেন আটকাতে উনিও দৌড়েছেন গালাগালি করতে উনিও ভোরবেলাতে পৌঁছেছেন। এখন ব্যাপারটা কি, মেসেজিংটা কি? মেসেজিংটা হচ্ছে যে 2-3 সপ্তাহ দেওয়া হচ্ছে, এর মধ্যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলুন। যদি আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা না তোলেন এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে এই যে 3টে দেশ দেখছেন, এই 3টে দেশ আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না। কারণ তাদের বিনিয়োগগুলো তারা সুরক্ষিত করতে চাইছে
শেখ হাসিনা না এলে এই যে বিনিয়োগ সুরক্ষিত হবে না। এবার ল অ্যান্ড অর্ডার কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। আপনাদের 15 দিন সময় দিলাম, আপনারা এই 15 দিনের মধ্যে আপনাদের যে সমস্ত দেখিয়ে দিয়ে গেছে সেই সমস্ত ব্যবস্থাগুলো আপনারা করুন। এখন এরাও তো 15 দিন দেখিয়েছিল, তো এরাও 15 দিন দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন খেলা চরমে উঠে গেছে, এখন ক্লাইম্যাক্সে চলে এসছে মোটামুটি খেলা। আমি বলেছিলাম সেপ্টেম্বর যত এগোবে তত দেখবেন কার্টেন রেজিং হচ্ছে, এবং ফুল রেজিং যখন উঠে যাবে তখন দেখবেন প্রধানমন্ত্রী ঢুকে গেছে। আমার কথা মিলিয়ে নেবেন। তো কূটনীতিতে চীন, ভারত, রাশিয়ার থেকে বেশি কেউ জানে না। একটা কূটনীতি দিয়ে একটা দেশকে কাজ করে দিতে পারে। তো যাই হোক, তো আপনাদের যে সমস্ত কূটনীতিক যারা রয়েছে, ওই হনুমান কবির, না না সরি, হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির নাম মনে করতে গেলে হনুমান কবির বেরিয়ে, আই এম সরি। তো তার বুদ্ধিতে এসব কুলোবে না। খলিল সাহেবও মাথা অনেক চুলকে টুলকে কিছু বার করতে পারেননি। এখন হঠাৎ জিগবে বাংচু হঠাৎ এসে এই গল্পটা শোনালেন কেন? এখন এই গল্পের অর্থ কি হতে পারে? 3টে দেশ যদি একসঙ্গে পেটায় তাহলে হয়তো পুরো ছাতু হয়ে যাবে। এবং 3টে দেশ খুব সিরিয়াসলি বলেছে যে এই পয়েন্টে, এই একটা পয়েন্টে 3টে দেশ কিন্তু একত্র হয়ে গেছে, মানে তাদের টাকাটা, লগ্নিটা যাতে সুরক্ষিত থাকে, এবং শেখ হাসিনা না ঢুকলে এই লগ্নিটা সুরক্ষিত থাকবে না। এই জন্তুগুলোর হাতে দেশটা চলে যাবে এবং দেশটার 12টা বেজে যাবে, এশিয়াটা একদম অশান্ত হয়ে যাবে। ফলে এই যা হয়েছে হয়েছে, আর একে বাড়তে দেওয়া যাবে না। এইবারেতে ক্যান্সারের একটা পা কেটে বাদ দিয়ে দাও। সুতরাং শেখ হাসিনা ফেরার টাইম হয়ে গেছে। সেপ্টেম্বর মাস বলেছিলাম, তা সেপ্টেম্বর মাস আমার খাদ্য কিনা দেখুন। সেপ্টেম্বর মাসের মধ্যে আবার এর মধ্যে আবার একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে একটা সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হবে। এটা আমি বলে রেখে দিলাম। এই যত আমাদের 162 না 61 কতগুলো জায়গা দেখিয়ে এসেছিল এর আগে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোক গেছিল, তারা গিয়ে দেখিয়ে এসেছিল, ব্যবস্থা কিছুই দেওয়া হয়নি, কিছু নাটকবাজি করা হয়েছিল, সেইগুলো কিন্তু সব ভাঙাচোরা হবে, একদম নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সঙ্গে কিছু খতমও হবে। তো যত ফর্সা হয় তত ভালো, এসব মাল যত বেহেস্তে চলে যায় তত ভালো। বেহেস্তে নূরের আড্ডায় থাকুক, ওখানে নাচা গানা শুনুক, হ্যাঁ, ও ভালো থাকবে। এখানে আর তাদের কোনো কাজ নেই। এটা হচ্ছে নরকের ভাই, এই নরকে আমরা শান্তিতে থাকবো, তোরা বেহেস্তে থাক। তো এই খবরটা দেওয়ার জন্যই আপনাদের কাছে আসা। সারাদিন এই খবরের চক্করে ছিলাম, ভালো ভিডিও কিছু করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন। অনেকেই ব্যাগ গোছাবে, আর অনেকেই আনন্দ উল্লাস দুটোই করবেন একসঙ্গে। নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কূটনীতিতে বিএনপি সরকার, বর্তমান বাংলাদেশ সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারছে অথবা কতটা অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে সে বিষয়ে মানুষের মধ্যে মোটামুটি একটি ধারণা জন্মেছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার সম্ভবত খুব শীঘ্রই কূটনৈতিক জায়গা থেকে একটা অগ্নি পরীক্ষার দিকে যেতে যাচ্ছে। বলছি মক্কা চুক্তির কথা, মক্কা ট্রিটি, যা এখন টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং যেটির সঙ্গে বাংলাদেশের নাম এরই মধ্যে জড়িয়ে পড়েছে। গত 7 আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি মূলত একটি প্রতিরক্ষা জোট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই জোটে অন্তর্ভুক্ত হবে কিনা, হলে বাংলাদেশের লাভ কি, বাংলাদেশের স্বার্থ কি, বিপরীতে ঝুঁকি কতটা, এবং যদি সত্যি সত্যিই বিএনপি সরকার
সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই জোটে বাংলাদেশ জয়েন করবে, তাহলে কাদের দ্বারা প্রভাবিত হয়ে বিএনপি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে? কেন অহেতুক বাংলাদেশ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে নিজেকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটি সম্ভাবনা তৈরি করছে? এই যে মক্কা চুক্তি, অনেকেই জানেন, তারপরে একটু বলি আলোচনার স্বার্থে যে এতে আসলে কি রয়েছে। এই চুক্তিতে যারা থাকছেন বা জোটভুক্ত হচ্ছে, জোটভুক্ত কোনো একটি দেশ যদি কোনোভাবে অন্য দেশ দ্বারা সামরিক হামলার শিকার হয়, তাহলে জোটভুক্ত অন্যান্য দেশও হামলার শিকার হয়েছে এটি ধরে নেওয়া হবে, এবং সেই জায়গা থেকে তাদেরকে অবশ্যই সেই মিত্র যে রাষ্ট্র তার পক্ষ হয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। এখন কোনো এক দেশ যদি যুদ্ধাক্রান্ত হয় বা সামরিক হামলার শিকার হয়, তাহলে নির্দিষ্ট সংখ্যক সেনা, যুদ্ধবিমান বা অস্ত্র মোতায়েনের বাধ্যবাধকতা কিংবা আক্রান্ত হলে কী ধরনের সামরিক প্রতিক্রিয়া দেখাবে অন্যান্য রাষ্ট্র, সে সম্পর্কে এখনো পর্যন্ত এই চুক্তিতে কিছু বলা হয়নি। এই হচ্ছে মোদ্দা কথা। এখন সৌদি আরবের কি আছে? তেল বিক্রির অঢেল অর্থ আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তুরস্কের সামরিক কৌশল আছে, যুদ্ধাস্ত্র আছে। বাংলাদেশের কি আছে? বাংলাদেশ কি উদ্দেশ্যে, কেন এই জোটে যাবে? যেহেতু প্রাথমিকভাবে জানা গেছে যে বাংলাদেশ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী, কিন্তু কোন দিক দিয়ে, উদ্দেশ্যটা আসলে কি? আমাদের বহুল বিতর্কিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির বলেছেন যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করছি। মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক আবেগের, মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের অন্তরে। আচ্ছা, এই যে মক্কা ট্রিটি, এর সঙ্গে পবিত্র যে স্থান, মুসলিম ধর্মাবলম্বী মানুষের যেই তীর্থস্থান মক্কা বা কাবা শরীফ, তার সাথে এর সম্পর্ক কি? মানে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তার যে কূটনৈতিক জ্ঞান, এই কথার মধ্য দিয়ে বেরিয়ে আসে না? আর এটির নাম তো হয়েছে মক্কা চুক্তি। মক্কা নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুরস্কের রিসেপ এরদোগান কিংবা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তারা ওখানে গিয়ে সৌদি আরবের সাথে একসাথে চুক্তিটি করেছে, এই জন্য নাম হয়েছে মক্কা চুক্তি। আর বলা হচ্ছে যে মক্কা আমাদের হৃদয়ের সাথে জড়িত। বুঝুন তার কূটনৈতিক দক্ষতা বা কূটনৈতিক জ্ঞান, সীমাবদ্ধতা কতখানি। যা হোক, এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কেন আগ্রহী হচ্ছে? যারা এই চুক্তির পক্ষে, মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে, তাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা খুব একটা নেই, নিরাপত্তা ব্যবস্থায়। সেদিক থেকে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, যেগুলো বলছিলাম, তুরস্ক, পাকিস্তানের সামরিক শক্তি এবং কৌশল রয়েছে। যেহেতু এই তিন রাষ্ট্রের এইগুলো রয়েছে, সেদিক থেকে এই তিন দেশের সাথে জোটভুক্ত হলে বাংলাদেশ উপকৃত হবে। কোন দিক থেকে উপকৃত হবে? সামরিক দিক থেকে কি ফ্রি তারা যুদ্ধাস্ত্র বাংলাদেশকে দেবে? সৌদি আরব তেল বিক্রি টাকা দেবে? কোনো ব্যাখ্যা নেই, শুধু এগুলো বলছে। এখন ঝুঁকি কোথায় যদি বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করে বা জোটভুক্ত হয়? প্রথম কথা হচ্ছে, গত 55 বছর ধরে বাংলাদেশ জোট নিরপেক্ষ চরিত্র বজায় রেখে আসছে। অর্থাৎ কোনো বিশেষ জোটের অন্তর্ভুক্ত বাংলাদেশ কখনো হয়নি, হবে না। এটি আমাদের পররাষ্ট্রনীতি। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এবং বর্তমান বিএনপি সরকারের নীতিও তো বাংলাদেশ ফার্স্ট। তো বাংলাদেশ ফার্স্ট, আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বার্থ কোথায়? এবং যদি এখানে জোটভুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের যে জোট নিরপেক্ষ আন্দোলন নীতি,
সেটির ব্যত্যয় ঘটবে এবং কোনো নির্দিষ্ট সামরিক জোটে যোগ দিলে বাংলাদেশ স্পষ্টভাবে একটি ভূ রাজনৈতিক পক্ষে অবস্থান নিয়েছে বলে স্পষ্ট হয়ে যাবে বিশ্ব পরাশক্তিগুলোর কাছে। তখন অন্যান্য বিশ্ব শক্তির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হবে, খুব স্বাভাবিক। ভারত তো স্পেশালি রয়েছে, ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। এগুলো বিস্তর ব্যাখ্যা রয়েছে, বলতে গেলে অনেক সময়। মোটা দাগে যেগুলো বলছি, ধরুন ভারতের কথায় বাংলাদেশ যদি এই জোটে যায় তাহলে কি হবে? পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধাবস্থা মাঝে মাঝেই তৈরি হয়, সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়, বাংলাদেশের তখন কি করতে হবে? পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে লড়তে হবে। এ তো খুব সহজ কথা। যদি সেই ঝুঁকির মধ্যে বাংলাদেশ যেতে চায় তাহলে কাদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিচ্ছে? পাকিস্তান ভারতের কখনো যদি যুদ্ধ শুরু হয়ে যায়, সরাসরি বাংলাদেশকে পাকিস্তানের পক্ষ অবলম্বন করতে হবে। এবং পাকিস্তানপন্থী বাংলাদেশে কিছু কথিত বুদ্ধিজীবী আছে, তাদের মধ্যে এক অধ্যাপক তো 5 আগস্ট 2024 পর থেকে বলেই আসছে যে বাংলাদেশে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে এসে ভারতের দিকে তাক করে রাখতে হবে। বুঝুন অবস্থা, কি সরল সমীকরণ! ভারতকে শায়েস্তা করতে হলে নাকি এই করতে হবে, এত সহজ। আর বাংলাদেশ যদি ভারত দ্বারা আক্রান্ত হয়, কে সেভ করবে? পাকিস্তান সেই 1200 মাইল দূর থেকে এসে বাংলাদেশকে সেভ করবে? বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধ করবে? ভারতের বর্তমান সরকার, মোদী সরকার, এই মক্কা ট্রিটিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে তাদের প্রতিক্রিয়া কী হবে সরাসরি কোনো উত্তর দেয়নি। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে প্রশ্ন করা হয়েছিল, তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। তারা তো আমাদের মতো নয়, হুটহাট করে কোনো মন্তব্য করে বসবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তার কাছেও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই বিষয়ে। তিনিও এড়িয়ে গেছেন এবং বলেছেন যে তারা অবজার্ভ করছে। এবং বাংলাদেশের সাথে আর কি ধরনের জটিলতা, বাংলাদেশ এই চুক্তিতে আবদ্ধ হলে আর কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে? বাংলাদেশের সবচেয়ে বড় যে বাজার আন্তর্জাতিক বিশ্বে, সেটা তো পোশাকের বাজার, তৈরি পোশাকের। সেই তৈরি পোশাকের ক্রেতা কারা? যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, 80% 90%-এর ক্রেতা। সেই বাজার বাংলাদেশ হারাতে পারে। এর বাইরে বাংলাদেশের যে রপ্তানিমুখী অর্থনীতি এবং রেমিটেন্স প্রবাহ, সেগুলোতে প্রভাব পড়তে পারে, বিরূপ প্রভাব। এবং শুরুতে যে প্রশ্নটি রাখছিলাম যে কাদের দ্বারা প্রভাবিত হয়ে বিএনপি সরকার এই সিদ্ধান্তের দিকে এগিয়ে চলেছে, এক অধ্যাপকের কথা বললাম। এবং এটি তো আমরা জানি, এটি সবার কাছে স্পষ্ট, জামাত, এনসিপি সহ তাদের যেই সহযোগী মিত্র আছে তারা তুরস্ক দ্বারা প্রভাবিত, তারা পাকিস্তান দ্বারা প্রভাবিত। তুরস্কের সঙ্গে এই মুহূর্তে ভারতের চরম বৈরিতা, পাকিস্তান তো রয়েছেই। এবং এ কথাও তো অনেকে বলেন যে মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামাত পথ চলে। এবং এনসিপির যে গঠনতন্ত্র, সেটি তুরস্কের বেশ কয়েকটি দলের গঠনতন্ত্রের আদলে গঠিত হয়েছে। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে যেই কূটনৈতিক অপরিপক্কতার পরিচয় আমরা গত কয়েকদিন ধরে দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে, এর পর এসে এখন মক্কা চুক্তিতে যা করতে যাচ্ছে সেটি শুধু বিএনপির রাজনৈতিক কৌশলের দিক থেকে ভুল নয়, নিঃসন্দেহে
পুরো রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে বাংলাদেশ কতটা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে তা আমরা নিঃসন্দেহে অনুধাবন করতে পারছি। সবচেয়ে বড় কথা, আমার লাভটি কি? আর ঝুঁকির কথা তো বললামই, কোথায় আছে এই বিষয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।